মহাজনপুর মহাবিদ্যালয় যোধনগর মেহেরপুর অনলাইন ক্লাস বিষয় অর্থনীতি চতুর্থ অধ্যায় দ্বিতীয় পত্র। আজকের দ্বিতীয় পত্রের আলোচনা হচ্ছে জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান, যেটা আমরা বলি পপুলেশন, হিউম্যান রিসোর্স অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট। এই চতুর্থ অধ্যায়ের মধ্যে এই সমস্ত বিষয়গুলো আমাদের মধ্যে নিহিত আছে। আমরা গতদিনের প্রথম পেপার নিয়ে আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পেপারের চতুর্থ অধ্যায়ে জনসংখ্যার এই যে বিষয়গুলো আলোকপাত করলাম বা আমি বললাম, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করি। জনসংখ্যার মধ্যে যে বিষয়টা আছে সেটা প্রথমত সেটা হচ্ছে জনসংখ্যার পরিমাপ, যেটা ইংরেজিতে আমরা বলি মেজারমেন্ট অফ পপুলেশন। জনসংখ্যার পরিমাপ এই পৃথিবীতে জনসংখ্যার ইতিহাস খুব প্রাচীন। একটি দেশের জনসংখ্যার প্রভাব উক্ত দেশের জনসংখ্যার কাঠামো তথা জনসংখ্যার গঠন, আয়তন, আকার, পেশাগত বন্টনের উপর নির্ভর করে। আর এসব স্তরের পরিমাপকে জনসংখ্যার পরিমাপক বা পরিমাপ বলা হয়। অর্থাৎ যে পদ্ধতি বা প্রক্রিয়ার সাহায্যে কোনো স্থানে বসবাসকারী মানুষের সংখ্যা পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকে জনসংখ্যার পরিমাপ বলে। জনসংখ্যার পরিমাপের মাধ্যমে প্রাপ্ত জনসংখ্যা সম্পর্কিত বিষয়সমূহ বা বিষয়গুলোর তথ্য সমূহ দেশের সমষ্টির অর্থনীতির নির্ধারণ হিসাবে ব্যবহৃত হয়। এখন আমরা দেখি মেজারমেন্ট অফ ডেনসিটি অফ পপুলেশন, জনসংখ্যার ঘনত্বের পরিমাপটা কিভাবে আমরা জানতে পারি বা কিভাবে বের করতে পারি সেটা দেখা যায়। জনসংখ্যার ঘনত্ব বলতে কোনো দেশের প্রতি বর্গ মাইল বা বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তাকে বোঝায়। কোনো দেশের মোট জনসংখ্যাকে ওই দেশের মোট আয়তন দ্বারা ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। নিচের সূত্রের সাহায্যে জনসংখ্যার ঘনত্ব আমরা বলতে পারি। সূত্রটা কি হলো? ডিপি সমান টিএ বা ডিপি। জনসংখ্যার ঘনত্ব নির্ধারণের যে সূত্র সেটা হচ্ছে ডিপি সমান টিএ ডিভাইডেড বাই টিপি। টিপি সমান টিএ, অর্থাৎ টিপি সমান টিএ। টিপি সমান টিএ আমরা এখানে ডিপিতে কি বোঝায়? ডিপিতে বোঝায় ডেনসিটি অফ পপুলেশন। ডেনসিটি অফ পপুলেশন আর টিপিতে বোঝায় টোটাল পপুলেশন। আর টিতে বোঝায় টোটাল এরিয়া। তাহলে আমরা কি বুঝলাম যে এখানে টিপি বা টি এর অর্থ বুঝলাম এবং সেগুলো দ্বারা কি বোঝায় সেগুলো তো আমরা জানলাম। এখন সুতরাং জনসংখ্যার ঘনত্ব বলতে মোট জনসংখ্যার সাথে মোট আয়তনের অনুপাতকে বোঝায়। কোন দেশের ঘনত্ব ওই দেশের জলবায়ু, ভৌগোলিক অবস্থা, জমির উর্বরতা, শিল্পোন্নয়ন, জীবজন্তুর মান, যাতায়াত, পরিবহন ইত্যাদির উপর নির্ভর করে। এখন আমরা হিসাব করি যে জনসংখ্যার ঘনত্বের পরিমাপ আমরা একটা ফর্মুলা দিলাম, ফর্মুলাটাকে বাস্তবে পুট করতে কি লাগে। ধরি আমরা 2019 সালে অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা 16,27,79,000 বা 69,710 জন। এটা 2019 সাল হিসাব অনুযায়ী জনসংখ্যার
মোট 16,27,69,710 জন। এবং আমাদের এর আয়তন হলো, আমাদের দেশের আয়তন হলো 1,37,570 বর্গ কিলোমিটার। 1,37,570 বর্গ কিলোমিটার। এখন আমরা সূত্র অনুযায়ী আমরা কিভাবে প্রুভ করব যে আমাদের জনসংখ্যাটা কত বের করা যায়। আমরা এখন তাহলে ডিপি মানে ডেনসিটি অফ পপুলেশন, টোটাল পপুলেশন মানে টিপি মানে এত, তাহলে 16,000। এইটাকে যদি আমরা এভাবে ভাগ করি, এখানে আমরা দেখাতে পারি, তাহলে আমরা কি করব, এখানে এটা দিয়ে ভাগ করলে কি বাড়বে, তাহলে 16,27,69,710 জনকে যদি আয়তন 1,07,570 বর্গ কিলোমিটার ভাগ দিই, তাহলে আমরা হয় ভাগ করলে হবে 1103 জন। 1103 জন, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে মানুষ বাস করে 1103 জন। এটা আমরা জানি। এখন আমরা এই আরেকটা জিনিস বেশি লক্ষ্য করি, সেটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ কি। আমরা জানি যে বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশগুলোর তুলনায় ঘনবসতিপূর্ণ, অর্থাৎ পৃথিবীতে যে সমস্ত লোক বাস করে তার অন্যান্য দেশে তার চেয়ে সবচেয়ে বেশি বাস করে আমাদের দেশে। আজ 1951 সালের আদমসংখ্যা অনুযায়ী এই দেশের লোক সংখ্যা ছিল প্রতি বর্গ কিলোমিটারে 755 জন। আমরা জানি আদমসংখ্যাটি প্রতি 10 বছর পর হয়, কিন্তু 2001 সালে আদমসংখ্যা অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে কত, 830 জন, 834 জন। এবং সর্বশেষ 2011 সালে আদমসংখ্যা অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটার লোক সংখ্যা হয় 1015 জন, 1015 জন। বর্তমানে আমরা যে প্রসেসগুলো বর্তমানে অনুযায়ী আমাদের লোক বাস করে 1103 জন। এখন 1103 জন। এখন আমরা ভাবি যে এই সমস্ত জনসংখ্যা বৃদ্ধির যে মূল কারণ, সেগুলোর জন্য কোন কোন কারণগুলো দায়ী, সেগুলো আমরা একটু আলোচনা করি। প্রথমত অর্থ হচ্ছে ভূপ্রাকৃতিক। আমরা এগুলো আস্তে একটু মুছে ফেলে প্রথমত আমরা দেখি এক নম্বর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে ভূপ্রকৃতি। আমরা জানি জনসংখ্যা ঘনত্ব ভূপ্রকৃতির উপর বিশেষভাবে নির্ভরশীল। পার্বত্য অঞ্চলের চেয়ে সমতল ভূমিতে মানুষের জীবিকা নির্ভর অনুকূল পরিবেশ, যাতায়াত ব্যবস্থার সুবিধা, জীবন ধারণের ব্যয় কম বলে জনসংখ্যার ঘনত্ব বেশি। আর বাংলাদেশ অধিকাংশ এলাকার সমতল, তাই এখানকার জনসংখ্যা এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ। 2 নম্বর আমরা দেখি যে কারণে দায়ী জনসংখ্যা বেশি, সেটা হচ্ছে কি জলবায়ু। বাংলাদেশের জলবায়ু আর্দ্র ও নাতিশীতোষ্ণ হওয়ায় এ অঞ্চলের ছেলেমেয়ের কম বয়সে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা অর্জন করে এবং তাদের প্রজনন ক্ষমতা শীত প্রধান দেশের তুলনায় অনেক বেশি থাকে, ফলে জনসংখ্যা দ্রুত বাড়ে। 3 নম্বর হচ্ছে জন্ম নিয়ন্ত্রণে অনীহা। জন্ম নিয়ন্ত্রণে অনীহা। সামাজিক এবং ধর্মীয় কুসংস্কারের ফলে জন্ম নিয়ন্ত্রণকে পাপ বলে গণ্য করা হয়। এর জন্য জন্ম নিয়ন্ত্রণ এদেশের সাধারণ মানুষের নিকট এখনো জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। এর ফলে বাংলাদেশের জন্ম হার তেমন কমা যাচ্ছে না।
4 নম্বর হচ্ছে ভূমির উর্বরতা। ভূমির উর্বরতা। বাংলাদেশের অধিকাংশ অঞ্চল গঙ্গা বিধৌত পলিমাটি দ্বারা গঠিত। পলিযুক্ত সমভূমি কৃষিকাজের জন্য অধিক উপযোগী বলে এখানকার ফসল উৎপাদন বেশি হয়, যার ফলে প্রত্যেকটি কৃষি পরিবার অধিক ছেলে সন্তান কামনা করে, আর এই কারণে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হয়। 5 নম্বর হচ্ছে পুত্র সন্তানের কামনা। পুত্র সন্তানের কামনা। বাংলাদেশ মূলত পুরুষ শাসিত সমাজ বিদ্যমান, ফলে সবাই পুত্র সন্তান কামনা করে। এক্ষেত্রে পুত্র সন্তানের আশায় অধিক সন্তান বাড়ে, ফলে জনসংখ্যার বৃদ্ধি হয়। তারপরে হচ্ছে খাদ্যের শ্বেতসারের আধিক্য। খাদ্যের শ্বেতসারের আধিক্য। শ্বেতসারের আধিক্য। 7 নম্বর হচ্ছে খাদ্য গ্রহণের ফলে শ্বেতসারের আধিক্য থাকার ফলে জনসংখ্যা প্রজনন ক্ষমতা বাড়ে, বৃদ্ধি পায় এবং সহজে সন্তান জন্ম উপযোগী হয়। তারপরে আছে শিল্প উন্নয়ন। আমরা ভাবি তারপরে শিল্প উন্নয়ন আছে, তারপরে বহুবিবাহ আছে, জন্ম হওয়ার মৃত্যু হওয়ার আমরা জানি বাংলাদেশে জন্ম হারের চেয়ে মৃত্যু হার অনেক কম, ফলে জনসংখ্যা বেশি। জীবনযাত্রার মান, তারপরে নিরাপত্তা, বাল্যবিবাহ এবং চরম দারিদ্র্য, এই সমস্ত কারণগুলো হচ্ছে জনসংখ্যা বেশি হওয়ার জন্য দায়ী। তাহলে আমরা বুঝলাম যে জনসংখ্যার পরিমাপটা কি, কিভাবে পরিমাপ করতে হয়, তারপরে অর্থনৈতিক জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করতে হয়, এবার তারপরে বুঝলাম যে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ কি। এখন আমরা যদি যে জনসংখ্যার নির্ধারক বা ডিটারমিনেন্টস অফ পপুলেশন, জনসংখ্যার নির্ধারক কি কি বিষয়ের উপর নির্ভর করে, সেগুলো হচ্ছে জন্ম হার, মৃত্যু হার, জনসংখ্যার স্বাভাবিক হার। আমরা এখন জন্ম হার বলতে কি বুঝি বা জন্ম হার কিভাবে বের করা হয় সেই বিষয়গুলো আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে বার্থ রেট। বার্থ রেট যেটা বলা হয় জন্ম হার। কোন দেশে প্রতি বছর মোট জনসংখ্যা প্রতি হাজারে যে পরিমাণ জীবন্ত শিশু জন্মগ্রহণ করে তাকে সেই দেশের জন্মহার বলে। যেমন কোনো দেশে একটা নির্দিষ্ট বছরে যত শিশু জন্মগ্রহণ করে তাকে ওই বছরের মাঝামাঝি সময়ে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফলকে 100 দিয়ে গুণ করলে ওই বছরের জন্মহার পাওয়া যায়। আমরা ফর্মুলার সাহায্যে দেখি যে জন্মহার ফর্মুলাটা কি। জন্মহার কিভাবে বের করতে হয়? জন্মহার ইকুয়াল টু আমরা বুঝি যে নির্দিষ্ট বছরে জন্মগ্রহণ করে জীবিত শিশুর মোট জনসংখ্যা, জীবিত শিশুর মোট সংখ্যা লিখব যে নির্দিষ্ট বছরে জন্মগ্রহণকারী জীবিত শিশুর মোট সংখ্যা, জীবিত শিশুর মোট সংখ্যা। নির্দিষ্ট বছরে জন্মগ্রহণ করা জীবিত শিশুর মোট সংখ্যা। এবার আমরা লিখব নির্দিষ্ট বছরের মধ্য সময়ে মোট জনসংখ্যা। তাহলে কি লিখব যে নির্দিষ্ট বছরের
বছরের মধ্য সময়ে মোট জনসংখ্যা, এর সাথে যদি আমি 1000 দিয়ে গুণ দিই তাহলে আমরা জনসংখ্যা পাবো। আমরা একটা এক্সাম্পল দিই, যদি 1 বছরে কোনো দেশের জীবিত শিশুর মোট সংখ্যা 30 লক্ষ হয় এবং মোট জনসংখ্যা যদি 10 কোটি হয়, তাহলে ওই দেশের প্রতি হাজারের জনসংখ্যা বৃদ্ধির হার কত আমরা বুঝি। আমি কি বললাম, যদি নির্দিষ্ট বছরে জন্মগ্রহণকারী জীবিত শিশুর মোট জনসংখ্যা হচ্ছে 30 লাখ, 30 লক্ষ। এবার যদি আমরা মনে করি যে মোট জনসংখ্যা যদি 10 কোটি হয়, এবার এর সাথে যদি 1000 দিয়ে গুণ দিয়ে দিই তাহলে আমাদের সেই জন্মহারটা প্রতি হাজার কত হবে। আমরা যে এগুলো কেটে দিই তাহলে এই তিনটা গেল, এই তিনটা গেল, এই তিনটা গেল, এই তিনটা গেল, এই দুটো গেল, এই দুটো গেল, তাই কত 30 জন। তাহলে জন্মহার আমাদের প্রতি হাজারে 30 জন। এটা বোঝা গেল যে বার্থ রেট, যে কিভাবে জন্মহার কিভাবে করা হয়। তাহলে আমরা আরো ভালো করে বুঝি যে নির্দিষ্ট বছরে জন্মগ্রহণকারী জীবিত শিশুর মোট সংখ্যা আর নির্দিষ্ট বছরের মধ্য সময়ে মোট জনসংখ্যা, একে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, গুণ করি, তাহলে আমাদের জন্মহার বেড়ে যাবে। তাহলে একদম আমি এভাবে যদি মনে করি নির্দিষ্ট বছর জন্মগ্রহণকারী 30 লক্ষ শিশু জন্মগ্রহণ করে, উক্ত সময়ের মধ্য সময় যদি জনসংখ্যা 10 কোটি হয়, তাহলে 1000 দিয়ে গুণ দিলে আমরা কাটাকাটি করে বলে 30 জন। ওকে, এবার আমরা যদি মৃত্যু হারটা নিই, এবার জন্মহার গেল, এবার যদি মৃত্যু হার নিই তাহলে আমরা ফর্মুলাটি এইভাবে একটু ডিফারেন্স আছে। তাহলে এবার আমরা কি লিখব, এখানে আছে বার্থ রেট, আমরা করব ডেথ রেট, লিখব DEATS, ডেথ রেট মানে মৃত্যু হার। মৃত্যু হারটা আমরা কিভাবে করব, মৃত্যু হারের ফর্মুলা হচ্ছে যে মোট মৃত্যুর সংখ্যা, লিখব যে মোট মৃত্যুর সংখ্যা ডিভাইডেড বাই বছরের মাঝামাঝি সময়ে মোট জনসংখ্যা, একে আমরা ভাগ করব কি 1000 দিয়ে। যদি কোনো যদি 1 বছরে যদি মনে করি যে 15 লক্ষ লোক মৃত্যুবরণ করে, তাহলে আমরা 1 বছরের লোক যদি আমাদের 15 লক্ষ লোক যদি মৃত্যুবরণ করে 3, 4, 5, এই মুক্ত সময়ে যদি আমাদের লোক সংখ্যা বৃদ্ধি হয় 10 কোটি, এইবার যদি আমি 1000 দিয়ে গুণ দিই তাহলে আমরা কি করব, মৃত্যু হারটা কি হবে। এবার এই একই হবে, এই তিনটা গেছে, এই তিনটা গেছে, এই পাঁচটা গেল, এই পাঁচটা গেল, থাকলে কত 15 জন। তাহলে প্রতি হাজারে আমাদের মৃত্যুবরণ করে 15 জন। তাহলে আমরা এইভাবে জন্মহার মৃত্যু হার আমরা এইভাবে নির্ণয় করতে পারি। আমরা যদি আরো করি, এবার দেখি জন্মহার যখন মৃত্যু হারকে অতিক্রম করে তখন জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। উন্নত দেশে জন্মহার চেয়ে মৃত্যু হার, মৃত্যু হার না হলেও জন্মহার আর মৃত্যু হার বেশি হয়ে থাকে। আবার অনুন্নত বা উন্নয়নশীল দেশের জন্মহার বেশি, মৃত্যু হার কম বা অধিক জনসংখ্যা নির্দেশ করা হয়। এখন আমি আরেকটি বিষয় লক্ষ্য করি, সেটা হলো কি
জনসংখ্যা কিভাবে স্বাভাবিক বৃদ্ধি করা যায়, যেটা আমরা বলি যে নর্মাল গ্রোথ রেট অফ পপুলেশন। প্রতি হাজারে জন্মহার এবং মৃত্যু হারের পার্থক্যকে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার বলা হয়। কি বললাম? প্রতি হাজারে জনসংখ্যার জন্মহার এবং মৃত্যু হার স্বাভাবিক বৃদ্ধির হারকে বলা হয় জন্মহার এবং মৃত্যু হার পার্থক্যকে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার বলা হয়। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার সাধারণত শতকরা হিসাবে দেখানো যায় সূত্রের সাহায্যে আমরা দেখতে পারি। আমরা এগুলো পড়েছি, এগুলো ব্যতিক্রম। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার আমরা এভাবে লিখতে পারি। আমরা কি বলবো যে জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির হার জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির হার। ফর্মুলাটা হবে এইভাবে যে জন্মহার মাইনাস মৃত্যু হার, জন্মহার মাইনাস মৃত্যু হার, জন্মহার মাইনাস মৃত্যু হার ডিভাইডেড ক্ষেত্রে আমরা 1000 দিয়ে ভাগ করি, 1000 ভাগ করে তার সাথে দিয়ে 100 দিই গুণ দিই, তাহলে কি করে আমাদের জন্মহার ছিল কত 30 জন আর মৃত্যু হার ছিল 15 জন, তাহলে কত 30 জন সাথে 15 জন 1000 100 কত হলো, তাহলে 15 জন কত হলো 1.5 আমাদের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি হয়েছে 1.5। বর্তমান বিশ্বে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার হচ্ছে 1.7%। আর সম্পূর্ণ দেশগুলোতে এর হার 2-এর অধিক, 2%-এর অধিক। যে দেশ অত্যন্ত সম্পন্ন দেশ জনসংখ্যার বৃদ্ধির হার 2-এর অধিক, এবং উন্নত দেশের জনসংখ্যার গড় বৃদ্ধির হার হচ্ছে 0.6%। এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে আমরা যে জন্মহার, মৃত্যু হার, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার এবং জনসংখ্যার ঘনত্ব বেশি বিভিন্ন বিষয়ের সম্বন্ধে আলোকপাত করলাম। আমরা সামনে ক্লাসে আমি আরো এই বিষয়ে অধিক আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম।